নমস্কার, আপনারা দেখছেন টিভি বাংলায়। মুহূর্তে ঘড়ি কাটা ঠিক বিকেল 4:57 প্রাইম টাইম ইঙ্গিত। আমি রয়েছে অঞ্জন আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সৌমি। আজ যে দুটো মূল বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, ইতিমধ্যেই আপনারা জানেন নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। ঠিক কী কারণের জন্য? তার কারণ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবং বিবিধভাবে যারা চাকরি হারিয়েছেন, চাকরিহারা শিক্ষক, তারা প্রত্যেকে একত্রিত হয়ে নবান্ন অভিযান করেছেন আজ। এবং ঠিক সেখানে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয়। একেবারে দু মানুষ অবধি সেই উচ্চতার একটি ব্যারিকেড দেওয়া হয়, যেন তারা কোনোভাবেই নবান্ন অবধি পৌঁছতে না পারে। যদিও বা একাধিকবার অ্যানাউন্সমেন্ট করা হয় পুলিশের পক্ষ থেকে যে কোনো রকম হাইকোর্টের নির্দেশ না থাকা সত্ত্বেও এইভাবে মিছিল করা যাবে না, আন্দোলন করা যাবে না। এক্ষেত্রে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় যে না, শান্তিপূর্ণ মিছিলের ক্ষেত্রে আলাদা করে সংবিধানের ধারা অনুসারে তারা সেই আন্দোলন করতেই পারেন। এই যাবতীয় বিষয় যখন উঠছে তখনই শুরু হচ্ছে রাজনৈতিক দোলাচলের বিষয়। তার কারণ ইতিমধ্যে আপনারা জানেন বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত গিয়েছেন ভাষা আন্দোলনকে ঘিরে। ইতিমধ্যে উত্তপ্ত হচ্ছে বাংলা। আর ঠিক এমতো অবস্থায় যখন বাংলা বাঙালি পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বাংলা বাঙালি অস্মিতা নিয়ে কথা উঠছে, তখন এ রাজ্যের বুকে বাঙালিরাই, বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে বাঙালি চাকরিহারা প্রত্যেকে একত্রিত হয়ে রাস্তায় দাঁড়িয়ে বলছে আমাদের চাকরিটা আমাদের ফিরিয়ে দিন। এতদিন ধরে যারা অবহেলিত, যারা চাকরি পাচ্ছেন না, তারাও রাস্তায় নেমে এক কথা বলছে আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। এবার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক মহল থেকে যেটা বলা হচ্ছে যে বাংলা বাঙালি ইস্যুতে যখন শান দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, তাহলে কি এই চাকরিহারা এবং তার সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের মানুষগুলো কি বাঙালি নয়? সমী, ইতিমধ্যেই আমরা জানি যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে ভাষা আন্দোলনের ডাকে রীতিমতো রাস্তায় নেমেছেন। কেন নেমেছেন? আমরা বিগত দিনে দেখেছি যে পরিযায়ী শ্রমিকরা যারা এই রাজ্য থেকে ভিন রাজ্যে কাজে গিয়েছেন, তাদেরকে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়েছে। যেমনটা আমরা দেখেছি যে কারোর রীতিমতো বাড়িতে কারেন্টের লাইন কেটে দেওয়া হয়েছে, কাউকে বাংলাদেশি সন্দেহে বাংলা বলার জন্য রীতিমতো বাংলাদেশে পাচার করে দেওয়া হচ্ছে। সেই রকমই কিন্তু বিভিন্ন ঘটনার প্রতিবাদে কিন্তু আজ মুখ্যমন্ত্রী নিজে কিন্তু বীরভূম বোলপুরের রাস্তায় রীতিমতো রবীন্দ্রনাথের জায়গা থেকে কিন্তু বাংলা ভাষা নিয়ে পথে নেমেছেন। আমরা দেখেছি ইতিমধ্যেই যে তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক কিন্তু এই রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ করে, তাদের উপরে বারবার আক্রমণ হানা হচ্ছে। তার কারণ তারা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলছে, তারা বাঙালি হওয়ার অপরাধে রীতিমতো বিজেপি শাসিত রাজ্যগুলোতেই কিন্তু তাদেরকে হেনস্থা হতে হচ্ছে রীতিমতো। এবং মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন যে এ রাজ্য থেকে যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করছেন, তারা নিজেদের ইচ্ছায় যাচ্ছেন না, তাদেরকে রীতিমতো ডেকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সব কাজের জন্য। তারপর সেখানে নিয়ে গিয়ে তাদের কেন হেনস্থা করা হচ্ছে, তিনি এমনকি এটাও জানিয়েছেন যে এ রাজ্যেও কিন্তু 1.5 লক্ষ মানুষ, বাইরের মানুষ কিন্তু ভিন রাজ্য থেকে এসে বসবাস করছে, কিন্তু তাদের উপরে কিন্তু কোনো রকম অন্যায় অত্যাচার কিন্তু বাংলার সরকার কিন্তু করছে না। এমনকি এটাও তিনি বলেছেন যে রীতিমতো আজ ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপর আক্রমণ এবং হেনস্থার প্রতিবাদে এবং নানুর দিবস উপলক্ষে তিনি 21-এর মঞ্চ থেকেই কিন্তু বার্তা দিয়েছিলেন আজকের দিনে তিনি রীতিমতো বীরভূমের বোলপুরের রাস্তায় থেকে ভাষার প্রতিবাদ করবেন এবং তিনি নিজে কিন্তু তিনি রাস্তায় নেমে সেই প্রতিবাদ করবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে বাংলা ভাষায়, তাদের মাতৃভাষায় কথা বলার জন্য আক্রমণ হতে হচ্ছে, যেই সমস্ত পরিযায়ী শ্রমিককে ইতিমধ্যেই আমরা বিগত 2 দিন আগেও আমরা একটা ঘটনা দেখেছি যেখানে রীতিমতো একজন পরিযায়ী শ্রমিককে মেরে তাকে বস্তার মধ্যে টুকরো টুকরো করে কেটে মহারাষ্ট্রের সে যেই জায়গায় ভাড়া থাকতো সেই বাড়ির পিছনে একটি ডোবার মধ্যে তাকে কেটে ফেলে রাখা হয়েছিল। আমরা সেই ছবিও কিন্তু ইতিমধ্যেই দেখেছি। আমরা এই মুহূর্তে শুনে নেব যে কিছু পরিযায়ী শ্রমিক তারা কি জানাচ্ছেন। এখানে আসলাম রুম থেকে মুখ চোখ দিয়ে আমি খেতে বসছিলাম আর কি। তারপরে 10:30 থেকে 11টার মধ্যে ওরা আসলো আর কি। এখান থেকে আমাকে বললো কি আধার কার্ড দাও, আধার কার্ড আমি দিলাম। তারপরে বললো কিছু কাগজ চোপড় করে আমার সাথে চলে নিচ্ছি। নিচে যাওয়ার পর ওখানে গাড়িতে বসিয়ে আমাকে নিয়ে গেলো আগে প্রথমে সেক্টর 10 থেকে ওখানে রাখার পরে শরীরে কোনো কাপড় ছিল না, জাস্ট জায়গাটা পড়া ছিল আর কি। তারপরে একদিন রাখার পরে রাতটা কাটার পরে রাত কমসে কম বেলা 12টার দিকে নিয়ে গেলো বাদশাহপুর থানায়। ওখান থেকে কিছু ফর্মালিটি কাগজ পূরণ করে পাঠিয়ে দিল। ডিডাকশন ক্যাম্পের মতো আসি আর কি, কমসে ওখানে 150-200 সব প্রুফ ছিল, তবুও ওরা মানছে না। মানছে না। আর একটা জিনিস, বাংলা কথা জানি, বাংলাদেশি
তো আপনারা চেনা ভাষা শুধু আমাদের সাথে না করতো আমরা ওখানে আমাদেরকে তিলে তিলে পঙ্গ করে মারতো না আগে। যাই হোক আপনাদের আমাদের অ্যাকশন নিয়েছে, এটার জন্য খুবই ধন্যবাদ। অ্যাকশন নিয়েছে তার জন্য আসতে পারলাম। দিদিকেও আমি নমস্কার জানাই আমাদের জন্য অ্যাকশন নেওয়ার জন্য। ঠিক আছে, আপনাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি খুব ধন্যবাদ দিলেন। আরও যদি কিছু বলার থাকে আপনাদের মধ্যে আপনারা বলতে পারেন, কারণ আমাদের এটাই বলতে আমাদের কাজ যা ছুটে গেল সব কিছু শেষ হয়ে গেল, আমরা এখন বাড়ি যেতে হবে। আর এখানে তো কোনো করার নাই, আর এখানে ফালতু টাকা খরচা হয়ে গেল, যাওয়া আসে এখানে ওখানে গাড়ি কিরায় দিয়ে তো চলে গেলো 10-20,000 টাকা দিয়ে। আচ্ছা, এই কথাটাও আমি শুনতে পেয়েছিলাম যে বাইরের কোনো দালাল চক্রে টাকা পয়সা চেয়েছিল। দালালরা তো অনেক এখানকার দালাল অনেক বলেছে যে 50,000 টাকা ছেড়ে দেবো, ওকে বলছে 20,000 টাকা ছেড়ে দেবো, কিন্তু কই ছাড়তে পারলো না। টাকা নিয়েছে 500, 1000, 200, 2000 টাকা করে নিয়েছে, কিন্তু ছাড়তে পারলাম না। সব আস্তে আস্তে ঘুরে চলে এসেছে, দেখে ঘুরে চলে এসেছে। ঠিক আছে, তারপরে স্যার কি কোনো বলেছে যে স্যার ছেড়ে দাও, তোমাদের বলে তোমরা বাংলাদেশি, তোমাদেরকে জেল খাটাবো, তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো, বাংলাদেশি আইডি বানিয়ে। তাহলে কি আপনাদের সঙ্গে আরো অনেকগুলো বাঙালি ছিল? হ্যাঁ, অনেকগুলো বাঙালি ছিল। ওদেরকে ছেড়েছে না রেখে দিয়েছে? না, ছেড়েছে, কুচু করে ছেড়েছে। এই দেখো আমার ছেলে কি করেছে, মারা ধরে সব কিছু 1.5 বছরে আছে। এই দেখো কপাল টপাল সব ফাটিয়ে দিয়েছে মারে, পুলিশ বেলায় সব কিছু ফেলে দিয়েছে। আমাদের না কোনো কাপড়া আছে না কিছু আছে বাচ্চাদের। দেখো কেমন মারেছে। এটা আমার বউ। একো মেরেছে খুব। বালতি দেখা ঘুরা একেই নিয়ে গেছিল উঠায় পুলিশ বেলা। দেখো গাল টাল কেমন করেছে আমারে। এটি ঘুরা দেখো কেমন করেছে। লেডিস তো কাপড়ে দেখাতে পারছে না, তাই নাহলে দেখাতো তোমাদেরকে। আপনারা দেখতে পারলেন যে ছবিটা রীতিমতো একটি বাচ্চা, বাংলাভাষী একটি বাচ্চাকেও কিন্তু ছাড়া হয়নি, তার উপরেও কিন্তু অকথ্য অত্যাচার চালানো হয়েছে। যেমনটা জানালেও তার অভিভাবকরা যে তার বাচ্চাকে মেরে কানের মধ্যেও কিন্তু সেই আঘাতের চিহ্ন কিন্তু আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেই। হরিয়ানাতে চাঁচলের সেই পরিযায়ী শ্রমিকরাও কিন্তু বললেন যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য, তার নিজের মাতৃভাষায় কথা বলার জন্য কিন্তু তাদেরকে রীতিমতো অকথ্য অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে। আর এই অকথ্য অত্যাচারের প্রতিবাদে কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন আপনাদের শোনাবো একবার। বাংলা ভাষায় কথা বলছে, অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প, আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশীদের, যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোত্থেকে? আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে, আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। আপনারা শুনলেন, একদিকে পরিযায়ী শ্রমিককে কার্যত তারা ফিরিয়ে নিয়ে আসবার চেষ্টা করবেন, এমনটা বলছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা কাজ করার উদ্দেশ্যে যখন যাচ্ছেন তখন তাদেরকে বিভিন্ন রকম হেনস্থার শিকার হতে হচ্ছে। কিন্তু কেন হতে হচ্ছে? তার কারণ তাদের ভাষাটা নাকি বাংলা এবং তাদের জাতিটা নাকি বাঙালি জাতি। অর্থাৎ বাংলা এবং বাঙালি এই দুইকেই বারংবার করে আঘাত আনার চেষ্টা করা হচ্ছে ভিন রাজ্যে। কিন্তু সেই ভিন রাজ্যের মধ্যে কোন কোন রাজ্য সবচাইতে বেশি সংবাদ শিরোনামে থাকছে? তাদের মধ্যে থাকছে বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য, অর্থাৎ ওড়িশা থেকে শুরু করে কর্ণাটক থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। অর্থাৎ আপনারা রাজস্থান দেখতে পারেন, মধ্যপ্রদেশ দেখতে পারেন, প্রত্যেকটি জায়গায়। মহারাষ্ট্রতেও আপনারা জানেন মারাঠি ভাষা নিয়ে একটি সমস্যা চলছে। অর্থাৎ ভাষাগত সমস্যা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আর ঠিক এমতো অবস্থায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বোলপুরের সভা থেকে কার্যত বুঝিয়ে দিচ্ছেন যে এই সব পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী, তখনই কোনো এক জায়গায় বিজেপির একটু হলেও ব্যাকফুটে পড়ার সময় চলে আসছে। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি শাসিত রাজ্যে সবচাইতে বেশি বাংলা এবং বাঙালি ইস্যুতে সান দেওয়ার চেষ্টা করছে যখন তৃণমূল কংগ্রেস, সেই বিজেপি শাসিত রাজ্যেই পরিযায়ী শ্রমিকরা এই সব কারণের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ যে রাজ্যে বিজেপি বারংবার করে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে, সেই একই বিজেপি ভিন রাজ্যে গিয়ে এই বাঙালিদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করছে। আর ঠিক সে কারণের জন্যই তৃণমূল কংগ্রেস পথেও নেমেছে, শুধু পথে নেমেছে এমনটা নয়, বাংলা বাঙালি ইস্যুতে বারংবার করে শান দিতে দিতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করছে। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন আসছে বিহারের নির্বাচনের। দেখুন, বিজেপির বা বিরোধী শিবিরের স্পষ্ট বার্তা হচ্ছে এ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে বিশাল সংখ্যক অনুপ্রবেশকারী প্রবেশ করেছে। আর ঠিক সেই অনুপ্রবেশকারীকে কেন্দ্র করে এবার অন্তত নির্বাচন কমিশন যে স্টেপ নিচ্ছেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR যে প্রক্রিয়া করা হচ্ছে, সেই SIR প্রক্রিয়া করা উচিত এমনটা বলছে বিজেপি থেকে শুরু করে বিরোধী শিবিরের একাংশ, বিশেষ করে NDA শরিকরা। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, বিহারে যখন এই SIR হচ্ছে, বাংলায় কবে হবে এই বিষয় নিয়ে তীব্র জলঘোলা চলছে। বাংলায় যবেই হোক কিন্তু হবে এই বিষয়ে আর কিন্তু কোনো সন্দেহ নেই, তার কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটাই জানা যাচ্ছে। হোক বা না হোক, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বুকে জুজু ধরা পড়ছে এই SIRকে ঘিরে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্পষ্ট ভাষায় 21-এর মঞ্চ থেকে বার্তা দিয়েছেন যে তিনি SIR হতে দেবেন না। একই রকমভাবে বোলপুরের সভা থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একই বিষয়ে শান দিয়েছেন। কি বলছেন শোনাবো। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করা। আপনারা BLO যেসব লিস্ট করেছেন, BLOদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানালেন যে BLOদের কাছে রীতিমতো তিনি আর্জি জানাচ্ছেন যে কারোর নাম যেন ভোটার তালিকা থেকে না বাদ যায়। আমরা দেখেছি বিগত দিনে বিহারে SIR হওয়ার কারণে কিন্তু 56 লক্ষ থেকে 61 লক্ষ ভোটার কিন্তু রীতিমতো নির্বাচন কমিশনের তালিকা থেকে কিন্তু বাদ পড়ে গিয়েছে। এত বড় একটা নাম্বার, যেখানে রীতিমতো 61 লক্ষ ভোটার কিন্তু রীতিমতো বাদ চলে গিয়েছে। এবার সেই চাপে পড়েই কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় BLOদের কাছে আর্জি জানাচ্ছেন যেন কোনো ভোটারের নাম যেন বাংলা থেকে যেন বাতিল না হয়। তিনি কিন্তু রীতিমতো SIR এর বিরোধিতা করছেন, যাতে এই যে সংখ্যালঘুরা, এই যে অনুপ্রবেশকারীরা, এদের ভোট যেন কোনো রকমভাবেই বাদ না যায়। অঞ্চল একেবারে দেখ জমি। আর ঠিক এই বিষয় নিয়ে 21-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই বিষয়ের দিকে আলোকপাত করেছিলেন। তিনি সেই সময়তে কি বলেছিলেন সেটাও একবার রাখুন। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছিলেন যে তিনি এই আইন মানবেন না, মানবেন না, মানবেন না, স্পষ্ট ভাষায় বলেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছিলেন যে নির্বাচন কমিশন যদি জোর করে SIR প্রক্রিয়ার মাধ্যমে একজনও ভোটারের নাম যদি বাদ যায়, বৈধ ভোটার কথাটা আমি বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে তো অন্তত আমার কানে আসেনি, যদি আপনাদের কানে এসে থাকে তাহলে তো ঠিক আছে। কিন্তু তিনি বলেছিলেন যে ভোটার যেন কোনোভাবেই একজন ভোটারেরও যেন নাম বাতিল না হয়। অর্থাৎ এক্ষেত্রে SIR প্রক্রিয়া হলে পরে যদি কোনো অবৈধ ভোটার বাদ যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের কোথায় সমস্যা, সেই বিষয় নিয়ে বিরোধী শিবিররা বারংবার অভিযোগ আনছেন। আর ঠিক এখান থেকেই প্রশ্ন আসতে শুরু করেছে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে। অর্থাৎ যারা ভিন দেশ থেকে এ দেশের বুকে দিনের পর দিন থাকছেন, খাচ্ছেন, বাসস্থান তৈরি করছেন,
তাদের ক্ষেত্রে ঠিক কী খাওয়া উচিত? অর্থাৎ অনুপ্রবেশকারীদেরকে বহাল তবিয়তে দেশের মধ্যেই রেখে দেওয়া উচিত, নাকি তাদেরকে ভিন রাষ্ট্রে যেখান থেকে তারা এসেছে সেই দেশে ফিরিয়ে দেওয়া উচিত? বিচার আপনাদের, কিন্তু এই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখছি, দেখুন। বাংলাদেশি লোক বা আমরা আজ থেকে 10 বছর আগে যে সময় কাঁটাতার ছিল না, জায়গায় জায়গায় ছিল, জায়গায় জায়গায় ছিল না, সেই সময় আমরা ইন্ডিয়ায় প্রবেশ করেছি। সেই সময় মানুষ এমনি যাওয়া আসা করতো। তো আমরা ওই সময় আমরা নিজেদের কাজের জন্য আমরা ওখানে দিল্লিতে গেছি। না কাঁটাতার ওই সময় তো একটা কাঁটাতার ছিল, 10 থেকে 15 বছর আগে যারা গেছিল একটা কাঁটাতারে সিঙ্গেল কাঁটাতার ছিল। কত জায়গায় পুরাটাই ছিল, যে একদম বেড়া যেরকম দেয় সেভাবেই ছিল। যেদিকে সিঙ্গেল তার ছিল আমরা সেদিকেই পার হয়েছি। 10-15 বছর আগের কথা। তো তখন থেকেই আমরা ওখানে ইটভাটায় কাজ করি, হরিয়ানার মধ্যে বা গুরগাঁওয়ের মধ্যে, সাইডের মধ্যে কাজ করি, বিল্ডিং এর মধ্যে, বিভিন্ন জায়গায় আমরা কাজ করি। তো এই বাংলাদেশিদেরকে নিয়ে এখানে কারবাই চলতেছে ইন্ডিয়ার। তো কারবাই যখন চলতে, তো আমরা তো নিজেরাই থাকতে পারবো না, চুরি চুপকে কতদিন থাকবো? তো আমরা নিজেদের থেকে আমরা স্যালেন্ডার করে আমার দেশে আমরা ফেরত যেতেছি। যখন আমরা ভুল করি, যখন এদেশে আসছি, তখন আইনের মাধ্যমে আমরা এখন আমাদের দেশে যেতেছি। এখানে আমরা এত বাচ্চা সহ 15-20 জনের উপরে হবে বাচ্চা সহ। পরিবার 4টা পরিবার। আপনাদের বাংলাদেশের কোথায় বাড়ি? বাংলাদেশের কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রাম থানা, ফুলবাড়ি। আমরা আইছি 4000 লোক আইছি। মানে এই বর্ডার দিয়ে কতজন পার হয়েছে? এই বর্ডার দিয়ে আমরা এই 3 জন আসছি। আমরা সিঙ্গল মানুষ বলে এই বর্ডার দিয়ে আমাদের ছাড়িছে। আর এর আগে যে 8 জনকে ধরলো? এর আগে 8 জন, ওদের আমরা চিনি না। আপনারা 3 জন আলাদা? হ্যাঁ, আমরা এই 3 জন একই জায়গার, একই মানে নড়াইল জেলায় দেব। মানে ওই যে সময় ওই জায়গায় আমাকে রাখছে না, এই জন্য আমরা এগের চিনি। নড়াইল জেলা বলতে বাংলাদেশি বাড়ি আপনাদের? হ্যাঁ, বাংলাদেশ। তাহলে ইন্ডিয়া থেকে যে আসলেন? আমরা ইন্ডিয়ায় থাকি, ওখান থেকে ধরা পড়া আছে সব বাংলাদেশি, এর জন্য এই জায়গা পাঠিয়ে দিয়েছে, আমরা এই জায়গা চলে আসছি। আমরা চিনি না, পরে ওরা ওই মাঝখানে এসে আমাদের ধরেছে, ধরার পরে তারপর আমরা এই পেস দিয়ে চলে আসছি। আমাদের এই বর্ডার যেহেতু ছাড়িয়েছে, আমরা কোনোদিন আসি নেই, মানে এটা নতুন। জুজুটা একবার খেয়াল করে দেখুন। বিহারের ক্ষেত্রে 53 লক্ষ অবৈধ ভোটার, অন্তত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে, সেই অবৈধ ভোটারদের যেমন তালিকা থেকে বের করে দেওয়া হচ্ছে, সেই জুজু বাংলাতে কতটা প্রভাব ফেলেছে দেখুন। দেখতে খুব ভালো লাগছে যে অনুপ্রবেশকারীদের মধ্যে একটু হলেও ভয় ঢুকেছে। তারা দিনের পর দিন কাঁটাতারের বেড়া পেরিয়ে গিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যখন এই বিষয়ে তদন্ত করতে শুরু করছে, কিংবা তদন্তের রিপোর্ট বা বলতে পারেন ভোটার তালিকা যখন সংশোধন করছে, তখন ঠিক সেখান থেকে এই অনুপ্রবেশকারীদের মধ্যে এক অদ্ভুত ভয় ঢুকতে শুরু করেছে। কিন্তু খুব ভালো করে যদি আপনারা খেয়াল করে থাকেন, যে দুটো বক্তব্য আপনাদের সামনে এই মুহূর্তে রেখেছি, প্রথম একেবারে যখন প্রাথমিক বক্তব্যটা আপনাদের সামনে রাখলাম, সেখানে অনুপ্রবেশকারীদের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্সও দেখা যাচ্ছে। অনুপ্রবেশকারী বলছেন যে হ্যাঁ, যখন আমরা ঢুকে গিয়েছিলাম, এবার আমরা আইনি মারফত যেতে চাইছি। কি সাংঘাতিক বিষয়! আমি জানি না এক্ষেত্রে বাংলাদেশের সরকার ইচ্ছে করে এইসব লোকেদেরকে দেশের ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছে কিনা দেশের শান্তি নষ্ট করার জন্য, কিন্তু দেশের শান্তি এইভাবে নষ্ট হবে না। তার কারণ শেষ বেলায় সব রাজনৈতিক দলই চায় যে দেশের নিরাপত্তা বজিয়ে থাকুক। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হোক বা বিভিন্ন দল হতে পারে, যারা নির্বাচন কমিশনের ক্ষেত্রে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে এক প্রকার নস্যাৎ করবার চেষ্টা করছেন, তারাও ঠিক বুঝতে পারবেন যে এই অনুপ্রবেশকারীরা দিনের পর দিন থাকলে পরে শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটি দলকে ক্ষতি করবে এমনটা নয়, সামগ্রিকভাবে গোটা দেশের ক্ষতি করবে। আর ঠিক তার প্রাথমিক পদক্ষেপ কিন্তু তারা করতে শুরু করে দিয়েছে। তারা এখন বলছে তারা এসছে বেআইনিভাবে, কিন্তু যেতে চাইছে আইনিভাবে। কি আশ্চর্য, সাংঘাতিক বিষয়! অনুপ্রবেশকারী সে বলছে আমি এসছি বেআইনিভাবে, কিন্তু আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে চাই। আবার কেউ তো পালিয়েও যাওয়ার চেষ্টা করছেন। কি বলছেন? কারবাই চলছে, তাই জন্য এবার আমরা যেতে শুরু করেছি। অর্থাৎ ভয় ঢুকেছে। অর্থাৎ এই যাবতীয় নির্বাচন কমিশনের পদক্ষেপকে ঘিরে যদি ভয় হয়, তাহলে অনুপ্রবেশকারীদের মধ্যে হবে, কোনো রাজনৈতিক দলের হওয়া উচিত নয়। কিন্তু রাজনৈতিক দলের মধ্যে অদ্ভুতভাবে জুজু দেখা যাচ্ছে। অনুপ্রবেশকারীদের মধ্যে যে ভয়টা দেখা যাচ্ছে, এটা খুব সত্যি কথা, থাকাই উচিত। তার কারণ তাদের জন্যই তো এসব করা। দিনের পর দিন তারা আমার আপনার অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে তারা এই দেশের বুকে অবৈধভাবে এসে আমাদের যাবতীয় বিষয়ের ওপর হাত দিচ্ছেন, আমাদের যাবতীয় বিষয়ের ওপর অধিকার দেখানোর চেষ্টা করছেন। তাহলে তো হবে না। খুব স্বাভাবিকভাবে সেই অনুপ্রবেশকারীদেরকে খুঁজে বের করতে হবে, তারপরে খেদিয়ে বাংলাদেশে পাঠাতে হবে। আর ঠিক সে কারণের জন্যই এই সব অনুপ্রবেশকারীদের জন্য এটা ছাড়া আর কোনো উপায় নেই দাদা।
ঠিক সে কারণের জন্যই এই অনুপ্রবেশকারীদের জন্য নির্বাচন কমিশন এই তদন্ত করছে, ভোটার তালিকা সংশোধন করছে এবং এই ভোটার তালিকা সংশোধন হবেও। যতক্ষণ না পর্যন্ত এই ভোটার তালিকা সংশোধন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অনুপ্রবেশকারীদের মধ্যে এই যে বিন্দু 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 করে ভয় ঢুকতে শুরু করেছে, এটা সিন্ধুতে পরিণত হবে না। আর সিন্ধুতে পরিবর্তন করতে গেলে এই সব অনুপ্রবেশকারীদেরকে বের করতে হবে। ঠিক তো সৌমি? একদম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন মরার জন্য তৈরি, কিন্তু বাংলা ভাষাকে অপমান করলে বা অসম্মান করলে তা মানব না। ইতিমধ্যে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাংলা ভাষার উপরে যে অপমান, বাংলা ভাষার উপরে যে সন্ত্রাস, বাংলা ভাষার উপরে যে নির্মম অত্যাচার করা হচ্ছে রীতিমতো, তার জন্য যা যা করার হয় তাই করতে হবে। প্রয়োজন পড়লে মিছিল করুন, বৈঠক করুন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। ভাষা আন্দোলনের ডাক দিয়ে তিনি এই কথাই বলেছিলেন যে বাংলা ভাষার উপরে যদি আক্রমণ হয় তাহলে আমরা চুপ থাকবো না। আর সেই চুপ না থাকার প্রতিবাদ দেখিয়েই কিন্তু আজ বীরভূমের বোলপুরে রাস্তায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নেমেছেন। আপনারা জানলেন যে ইতিমধ্যেই একটু আগে আমার সহকর্মী অঞ্জন জানালো যেমন অনুপ্রবেশকারীদের ইস্যু, অনুপ্রবেশকারী ধরতে গিয়েই কিন্তু রীতিমতো বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে হেনস্থা হচ্ছে, ভিন রাজ্যে তাদের উপরে নানাভাবে অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে রাখবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে ঠিক কি কি জানিয়েছেন, শুনুন। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है, पश्चिम बंगाल के लोगों का सम्मान है। অর্থাৎ এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বোঝানোর চেষ্টা করছেন যে বাংলা বাঙালি যে অস্মিতাতে শান দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, সেই ইস্যুটি আদতে এটি গিমিক ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ আদেও তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালি অস্মিতাতে শান দেওয়ার চেষ্টা করছে, এটা যেমন ভুল ঠিক তেমন একই রকমভাবে বিজেপি বাংলা বাঙালির বিরোধী এই বিষয়টিকে এস্টাবলিশ করার যে ইচ্ছে তৃণমূল কংগ্রেস রাখছে সেটাও কার্যত ভুল। এটা আমরা বলছি না, এটা বলছে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যখন এসছিলেন রাজ্যের বুকে তখন ঠিক সেখান থেকে তিনি এই বার্তা দিয়ে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে বলছেন যে বাংলা বাঙালি ইস্যু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মন গড়া, তৈরি করা। আপনাদের মনে থাকবে মিঠুন চক্রবর্তী তিনি পর্যন্ত বলছেন যে বাংলা বাঙালি হেনস্থা এসব নাকি ভুল কথা, ফেক। তাহলে প্রশ্ন হচ্ছে যদি মিঠুন চক্রবর্তী এই কথা বলছেন তাহলে যে ছবিগুলো আমরা দেখাচ্ছি সেই ছবিগুলো কি ভুল? সোশ্যাল মিডিয়া জুড়ে যারা দিনের পর দিন কাঁদছেন সেই ছবিগুলো ভুল? মিঠুন চক্রবর্তী কি বলছেন একবার শোনাই, দেখুন। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সামগ্রী মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো পার হয়ে গিয়ে কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ প্রবলেম হতে পারে যে আমি বড় স্টার হয়ে গেছি, আমাকে নামানো, সেটা অন্য ব্যাপার। কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকমভাবে এ করে। হ্যাঁ, একদম ওনার কাজই এটা। ভিন রাজ্যে একের পর এক বাংলা বলা মানুষকে আটক করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, হয়রান করা হচ্ছে। মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না? নাকি তদন্ত থেকে বাঁচতে ওনার বাঙালিয়ানা সত্তাটা, শিরদাঁড়াটা বিজেপির কাছে বন্ধক দিয়েছেন? একটা বিশ্বাসঘাতক গদ্দার। দেখুন, কে কাকে গদ্দার বলছে, কে কাকে সত্যি বলছে, সঠিক বলছে, এসবের মধ্যে আমরা নেই। আমাদের কাজ আপনাদেরকে সঠিক বিষয়টা তুলে ধরা। দেখুন, রাজনীতির ময়দানে একে অপরকে তুতু মেমে করবে, কাদা ছোড়াছুড়ি করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সমস্যা যখন সাধারণ মানুষকে নিয়ে, তখন আমাদেরকে গর্জে উঠতে হয়। আর আমরা গর্জে উঠলে কখনো বা শাসক শিবির থেকে রক্তচক্ষু, কখনো বা বিরোধী শিবির থেকে। কিন্তু এসবের তোয়াক্কা ইঙ্গিতের অনুষ্ঠান থেকে অঞ্জন বা সৌমি কেউই করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ বলছে সাধারণ মানুষ ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে যখন কাজ করতে যাচ্ছেন তখন তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এটা ফ্যাক্ট। এবং মিঠুন চক্রবর্তী যতই বলার চেষ্টা করুক এগুলো ফেক, এগুলো ভুল, এগুলো মিথ্যে খবর, না দাদা, এগুলো মিথ্যে খবর নয়, এগুলো সত্যি খবর। এই খবরগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটছে। বলতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে
অন্য বিরোধী শিবির অর্থাৎ এই বিজেপি তৃণমূল এসব ছেড়ে যদি কংগ্রেসের কথা ধরা যায়, যদি সিপিআইএমের কথা ধরা যায়, কিংবা অন্য কোনো পার্টি আঞ্চলিকভাবে হয়তো চেষ্টা করছে আজকাল একটু গর্জে ওঠার, নামটা বলতে হবে হুমায়ুন কবির। তিনিই তো বলছেন অন্য দল গঠন করবেন। যাই হোক, সে বিষয়ে যেতে চাইছি না। প্রশ্ন হচ্ছে শুধুমাত্র এই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নিয়ে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এক অদ্ভুত আঁতাত চলছে। কেমন আঁতাত বলুন তো? এই ধরুন কিছুদিন আগে হঠাৎ করেই আসাম থেকে এনআরসি নোটিশ পাঠিয়ে দেওয়া হলো। আসাম থেকে এনআরসি নোটিশ কে পাঠালো? হেমন্ত বিশ্ব শর্মা। কেন পাঠালেন? 26 বিধানসভা নির্বাচনের আগে আসাম সরকার সরাসরি, আসামে কে রয়েছে? বিজেপির সরকার রয়েছে। বিজেপি ইচ্ছে করে তৃণমূল কংগ্রেসকে এই বাংলা বাঙালি ইস্যুতে শান দেওয়ার জন্য একটি হাতিয়ার তুলে দিয়ে চলে গেলেন। শুধু তাই নয়, ভিন রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে বারংবার করে বাংলা বাঙালি হেনস্থা করবার চেষ্টা করাও হচ্ছে। তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আবার ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এক অদ্ভুত হিপোক্রেসি চলছে। এই সাধারণ মানুষদেরকে নিয়ে রীতিমতো টই টানাটানি চলছে। কখনো বলছে বিজেপি সঠিক, কখনো বলছে তৃণমূল কংগ্রেস সঠিক। মূল সমস্যা হচ্ছে কেউই সঠিক নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে এক প্রকার সোজা ভাষায় বাংলাতে আদৌ বিজেপি আসতে চায় কিনা এটা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ, যে বিজেপি শাসিত রাজ্যে এই বাংলা বা বাঙালি ইস্যুতে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন করা হচ্ছে, সেই একই বিজেপি তো বঙ্গের ক্ষেত্রে বারংবার করে বলছে বাংলা বাঙালির ক্ষেত্রে কোনোভাবেই তারা এগেনস্টে কিছু বলেন না। বাংলা বাঙালি ইস্যুতে শান দেওয়ার চেষ্টা করছে যখন তৃণমূল কংগ্রেস, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির কথা নিয়ে চলে আসা হচ্ছে। বলছে তিনি সবচেয়ে বেশি বাঙালি। আশুতোষ মুখোপাধ্যায়ের কথা নিয়ে চলে আসা হচ্ছে। আমি বলছি আশুতোষ চলে গেল, শ্যামাপ্রসাদ চলে গেল, কিন্তু সাধারণ মানুষ কোথায় গেল? সাধারণ মানুষ তো বাংলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে দাদা। আর ঠিক সে কারণের জন্যই এই সব সাধারণ মানুষের পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে নাকি বিজেপি দাঁড়িয়ে রয়েছে, এটা বোঝাই খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ, তৃণমূল কংগ্রেস বলছে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে নিয়ে আসতে। উল্টো দিকে এখানকার বঙ্গ বিজেপি শ্রমিক ভট্টাচার্য বলছেন এখান থেকে নাকি হাজার হাজার কোম্পানি চলে গিয়েছে। তাহলে পরিযায়ী শ্রমিকরা যদি আসে এ রাজ্যের বুকে, কোথায় কাজ করবে? আর খুব সেখান থেকে প্রশ্ন আসতে শুরু করছে যে এই পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে খেলা হচ্ছে না তো? ওই অনেকটা খেলা হবে স্লোগানের মতো। এই সমস্ত বিষয়ে আরও বেশি আলোচনা করব, কিন্তু তার সঙ্গে ওই যে বলছি বাংলা বাঙালি ইস্যুতে যখন শান দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, তখন আমাদের এখানকার সঠিক বাঙালিরা, যারা সংগ্রামী যৌথ মঞ্চের বাঙালি, যারা চাকরিহারা বাঙালি, যারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে চাকরিটা পাচ্ছে না বলে, সেই সব বাঙালি রাস্তায় নেমেছে নবান্ন অভিযানের জন্য। দেখাবো একবার ছবিটা। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ডাকা হয়েছিল, নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিল নিয়ে গত শুক্রবার কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতে সেই নির্দেশের পরে সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্ন অভিযানের অনুমতি দেয় না হাওড়া সিটি পুলিশ। এরপর সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষের হুঁশিয়ারি, নবান্ন অভিযান হবে এবং নির্ধারিত দিনেই হবে, এমনটাই কিন্তু ভাস্কর ঘোষ হুঁশিয়ারি দিয়েছিল। আর সেই অনুযায়ী কিন্তু আজ হাওড়া স্টেশন থেকে, হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু নবান্ন অভিযান শুরু হয়েছে। নবান্ন অভিযানের কারণ প্রসঙ্গে আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য জানিয়েছেন 6 লক্ষ শূন্য পদ রয়েছে, ওবিসি বাদ দিয়ে নিয়োগ করার প্রক্রিয়া আছে, কিন্তু সরকার করছে না। দুর্নীতির জন্য এসএসসির শিক্ষকরা চাকরি হারিয়েছে, ডিএ মিলছে না, কিন্তু আমার পাড়া আমার সমস্যার সমাধান এই প্রকল্প শুরু হয়েছে। এছাড়া একাধিক দাবি নিয়ে আন্দোলন করেছি, একাধিক দাবি নিয়ে বিপন্ন জীবন রক্ষার জন্য নবান্ন চলো আন্দোলন, এই নবান্ন চলো অভিযান। এবার সেই অভিযানে ভাস্করের অভিযোগ, নবান্ন অভিযানের একজন কর্মকর্তা ভাস্করের অভিযোগ, নবান্ন অভিযানের রুট ম্যাপ নিয়ে রাজ্য সরকার ও পুলিশ যৌথভাবে হাইকোর্টকে বিভ্রান্ত করেছে। তিনি বলেছিলেন আন্দোলনের যে রুট ম্যাপ আমরা জমা দিয়েছিলাম তা নিয়ে সচেতনভাবে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করা হয়েছে আদালতে। এইভাবে গণতান্ত্রিক আন্দোলনকে আটকানোর চেষ্টা চলছে। তিনি আরও বলেছেন নবান্ন অভিযান কোনোভাবেই ঠেকানো যাবে না। নির্ধারিত দিনেই লক্ষ্যের দিকে এগোবে সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও বিভিন্ন সংগঠনের মিছিল। আর আজ সেই নির্ধারিত দিন, সেই লক্ষ্যের দিকেই এগিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও বিভিন্ন সংগঠনের মিছিল।
প্রশাসনিক সূত্র থেকে জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বীরভূমের জেলা সফরে গিয়েছেন। এই প্রসঙ্গে ভাস্কর বলেছেন, আমাদের মিছিল আটকালে সেখানে বসেই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনা করছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে। আমরা অপেক্ষা করব অবস্থান বিক্ষোভ থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপের চেষ্টা করছে প্রশাসন, কিন্তু তারা জানিয়ে দিয়েছে প্রশাসনের যে কোনো বাধার মুখোমুখি হয়েই তারা তাদের কর্মসূচি পালন করবে। সেই কর্মসূচিকেই কিন্তু রীতিমতো রাস্তায় নিয়ে এসেছে তারা। হাওড়া স্টেশনের রীতিমতো ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে তারা নবান্নর দিকে রীতিমতো এগিয়ে চলেছে। সেই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা নবান্নর দিকে এগিয়ে যাচ্ছে। একেবারে তাই সৌমি, ঠিক এই বিষয় নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের যখন এই আন্দোলন চলছে, নবান্ন অভিযান চলছে এবং তার সঙ্গে যারা যারা চাকরিহারা রয়েছেন তারাও যখন এই আন্দোলনে সামিল হচ্ছেন, তখন ঠিক এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি কি বলছেন এবং তার সঙ্গে অভিনেতা অভিনেত্রীরা, বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা কি বলছেন, ব্যাক টু ব্যাক রাখছি, দেখা। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো মানুষের মৌলিক অধিকার। এই প্রত্যেকটি অধিকারের সঙ্গে জড়িয়ে আছে তার কর্মসংস্থান। প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে, রোজগার করবে এবং সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই রাজ্য প্রশাসনের নানা স্তরে দুর্নীতি যেভাবে বাসা বেঁধেছে, তাতে সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে বসেছে। এই জিনিস বেশি দিন চলতে থাকলে গোটা রাজ্য জুড়ে এক চরম অরাজকতা দেখা দেবে। একটা নবান্ন অভিযান হচ্ছে এবং সেই অভিযানটা কোনো রাজনৈতিক দল ডাকছে না, এটা ডেকেছেন হচ্ছে এই শিক্ষক নিয়োগ কেন্দ্র করে যে দুর্নীতির কথা আমরা সবাই জানি এবং বঞ্চিত চাকুরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, সেই বঞ্চিত মানুষেরা যারা শিক্ষা জগতে এই দুর্নীতির সম্মুখীন হয়েছেন। এবং শুধু তাই নয়, আমরা জানি যে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানে সরকার স্থায়ী চাকরির ব্যবস্থাও করছে না। 28শে জুলাই সরকারি কর্মচারীদের একটি শান্তিপূর্ণ মিছিল নবান্নের অভিমুখে যাবে। এই মিছিলটা সম্পূর্ণ সংবিধানসম্মত, সাংবিধানিক অধিকার রক্ষার্থে এই মিছিল। এই মিছিল পুলিশের অনুমতি সাপেক্ষে নয়, পুলিশের অনুমতির কোনো প্রয়োজনই নেই। তবুও শান্তিপূর্ণ নাগরিকরা পুলিশকে জানান যাতে পুলিশের দিক থেকে যদি কিছু করণীয় থাকে তারা করতে পারেন। আজকে একদল মানুষ তারা এই শান্তিপূর্ণ মিছিলটাকে আটকাবার জন্য আদালতে গিয়েছিলেন। আদালতও সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছেন। আদালত এই মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি, পরিষ্কার বলে দিয়েছেন শান্তিপূর্ণ মিছিল হবে। আইন যদি কেউ ভাঙে সে আইনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুলিশ এখন অতি সক্রিয়। তারা নাকি বাড়ি বাড়ি বিভিন্ন নেতাদের বাড়িতে হাইকোর্টের আদেশ পাঠাচ্ছেন। হাইকোর্টের আদেশটাকে পুলিশ পড়ে দেখেননি, নাকি পুলিশ এই আদেশকে বিকৃত করার চেষ্টা করছে। এক আজব গোলক ধাঁধা, বুঝলেন দাদা। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের এই অতি তৎপরতা প্রসঙ্গে যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য রাখছেন, তখন আমার সরাসরি মনে পড়ে যাচ্ছে অনুব্রত মণ্ডলের কথা। ঠিক শুনছেন, হয়তো আপনারা অনেকটা রিলেট করতে পারছেন, তাই না? ওই যে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, তাকে কার্যত পুলিশ কি করেছে? কিছুই করেনি। তিনি হঠাৎ করে পুলিশকে ফোন করে তার মা, বউ সব তুলে খেওর করছেন। আর ঠিক সেখান থেকে পুলিশ দাদা আবার অত্যন্ত সুনির্দিষ্টভাবে যেন তাবেদারি করছে এমনভাবে অনুব্রত মণ্ডলকে বলছেন, এইভাবে বলতে পারছেন? আহারে, বড্ড কষ্ট হয়েছে। আর ঠিক সে কারণের জন্যই পুলিশ মন্ত্রী কিংবা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের দিকে সেভাবে তৃণমূল কংগ্রেস কি সত্যিই কিছু করলো? তারপরে আপনারা একটু ভেবে দেখুন তো। যদিও বা 21-এর মঞ্চে অনুব্রত মণ্ডলকে আমরা আবার দেখেছি ব্যাক হয়ে চলে যেতে। এখন আমরা জানি না অনুব্রত মণ্ডলকে আদৌ তৃণমূল কংগ্রেস একটু এড়িয়ে চলার চেষ্টা করছে কিনা, সে বিষয়ে আমাদের নজর নেই, আমরা রাখতেও চাই না। কিন্তু তার কারণ হলো 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই নেতারাই হয়তো আবার তৃণমূল কংগ্রেসের অনেক বড় অ্যাসেট হয়ে উঠতে পারে। তাই এই বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খুব একটা বেশি আসে কিংবা যায় না। যেটা আসে যায় তা হলো সাধারণ মানুষের রুজি রুটি এবং রোজগারের হিসেবের কথা। সাধারণ মানুষ আজ রাস্তায় বসে রয়েছে, তার কারণ তারা তাদের বাসস্থান থেকে শুরু করে তাদের খাদ্য, বস্ত্র, এই সব কিছু নিয়ে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেউ বা চাকরি হারিয়ে তাদের পরিবারের মুখে
এক মুঠো চাল বা ভাত তুলে দিতে পারছেন কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। আর ঠিক সেখান থেকে শুভেন্দু অধিকারী তিনি এই বক্তব্য যা রেখেছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযান নিয়ে, সেটা একবার দেখাবো। সংগ্রামী যৌথ মঞ্চ এবং যোগ্য চাকরি প্রার্থী একাধিক সংগঠনের একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ নবান্ন অভিযান আছে। এই নবান্ন অভিযানকে বন্ডুল করার জন্য মমতা পুলিশ হাত ধুয়ে নেমেছে। তারা অবৈধভাবে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যা এবং যোগ্য চাকরি প্রার্থী বিভিন্ন সংগঠনের নেতৃত্বের বাড়িতে গিয়ে নোটিশ লাগাচ্ছে, ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে, যেটা সম্পূর্ণ অবৈধ। হাইকোর্ট কখনো মিছিলের উপর স্টে লাগাননি। মিছিল করতে গেলে মমতা পুলিশের অনুমোদনও লাগে না। প্রতিবাদের মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে নয়, 98 সাল থেকে যখন তৃণমূল কংগ্রেস জুটছে তখন থেকে তৃণমূল কংগ্রেসের সেই উত্থান থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় 2011 সালের আগে পর্যন্ত এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো লোকসভার ভেতরে স্পিকারকে সরাসরি কাগজ ছুঁড়ে মারতে দেখা গিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বা সাদা অ্যাম্বাসেডরের উপরে দাঁড়িয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের আরেক নাম। কিন্তু সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বিভিন্ন সময় কখনো বা বিরোধীদেরকে আন্দোলনের জন্য কিংবা কোনো মিছিলের জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, কিংবা সরাসরি কোনো দলীয় পতাকার নিচে না থেকে সাধারণ মানুষ যখন রাস্তায় নামতে চায় তখন সেখানে জিজ্ঞেস করা হয় হাইকোর্টের অনুমতি রয়েছে কিনা, এবং সেখানে হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের অতি তৎপরতা দেখা যায়। জানি না এটা কোন সরকার, কিংবা বিশেষ করে সত্যিই সাধারণ মানুষের কথা ভেবে সরকার চলছে নাকি শুধুমাত্র রাজনীতি করবার জন্যই সরকার চলছে। এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় অম্বিকেশ মহাপাত্র অধ্যাপক। অম্বিকেশ বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলার প্রাইম টাইম ইঙ্গিতে। আমি রয়েছে অঞ্জন, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সৌমি। মূলত আজ যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি অম্বিকেশ বাবু, তা হলো গোটা রাজ্য জুড়ে এক অদ্ভুত গিমিক উঠেছে, বাংলা বাঙালি অস্মিতা। জানি না গিমিক বলাটা আদৌ সঠিক হবে কিনা, তার কারণ এখানে অনেকটা হয়তো সিলেক্টিভ হয়ে যেতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি অস্মিতা ইস্যুকে বারংবার শান দিচ্ছেন বটে, কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চের এই সব ব্যক্তিরাও তো বাংলা বাঙালি, যারা চাকরিহারা হয়েছেন তারাও তো বাংলা বাঙালি। তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্মিতা একবারও মাথায় আসছে না। অম্বিকেশ বাবু, হ্যাঁ দেখুন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে ছিলেন, বিরোধী দলনেত্রী হিসাবে রাজ্যের আন্দোলন, বন্ধ, অনেক কিছুই করেছেন। সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোট নয় বলে মহাকরণ অভিযানও করেছিল 21 জুলাই। আবার লোকসভার মধ্যে স্পিকারকে কাগজপত্র ছুড়ে দিয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশ আছে, 2005 ভোট করা যাবে না। এবং তিনি 2011 সালে পালাবদলের মধ্য দিয়ে রাজ্য প্রশাসনে এসছেন, প্রায় 15 বছর ধরে রাজ্য প্রশাসন পরিচালনা করছে, এবং বছরের পর বছর অনেক কিছু জিনিস সামনে এসছে। এবং যা সামনে এসছে গত 15 বছর ধরে, 3টি সরকারের মেয়াদকালে, পরপর 3টি সরকারের মেয়াদকালে, তাতে আমাদের নিজেদের অভিজ্ঞতা, আপনাদের অভিজ্ঞতা, রাজ্যবাসীর অভিজ্ঞতা সকলেই মিলে গেছে। কি অভিজ্ঞতা আমাদের সকলের হয়েছে? যে যিনি একসময় বন্ধ করতেন তিনি এখন বন্ধ যে কোনো কারণে হোক না কেন, যা আমাদের দেশের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়লেও তিনি সেটা করতে দিতে চান না। এবং যারা বন্ধ করে তাদেরকে নানানভাবে হেনস্থা করার জন্য সরকারি ভাবেই চেষ্টা করা হয়, পুলিশকে দিয়ে চেষ্টা করা হয়, এমনকি শাসক দলের দুষ্কৃতী বাহিনী দিয়েও সে চেষ্টা করা হয়। আবার কোনো আন্দোলন, সংগ্রাম, ধর্ণা, মিছিল ইত্যাদি করতে গেলে পুলিশ পারমিশন দেয় না, পুলিশের সহযোগিতা পাওয়া যায় না। এমনকি হাইকোর্টের অনুমতি নিয়ে করলেও সহযোগিতা পুলিশের তরফ থেকে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না, বরং পুলিশের তরফ থেকে অতি সক্রিয়তা দেখা যায় সেই আন্দোলনকে, ধর্ণাকে, অনশনকে, বিক্ষোভকে নানানভাবে বাধা দেওয়ার জন্য, আটকাবার জন্য। আজকে যে মিছিলের ডাক দিয়েছে নবান্ন চলো মিছিল, সেই মিছিলের পেছনে কারা কারা আছে, কি কারণে তারা মিছিল ডেকেছে, এই বিস্তারিত আমি পরে যেতে পারি। কিন্তু এইটুকু ঘটনা যে তাকে পুলিশ প্রশাসন আদৌ সহযোগিতা করবে না, এটা এখন সবাই বুঝে গেছে। এখন নবান্ন চলো অভিযান করতে গেলেও পুলিশ পারমিশন যেহেতু পাওয়া যাবে না, তাই হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। অর্থাৎ
তার মধ্যে এই বাঙালিদের অস্মিতা, এই ভাষা আন্দোলন, এইসব বিষয়গুলোকে যদি আমরা একসাথে নিয়ে আসি, মুখ্যমন্ত্রী যা বলেন তা তিনি করেন না। আর সংবিধানের যে বিষয়গুলো আমাদের অধিকার হিসাবে স্বীকৃত, গণতান্ত্রিক পরিবেশের মধ্যে যে অধিকারগুলো আমাদের স্বীকৃত, সেই অধিকারগুলোকে তিনি কোনোভাবেই দিতে চান না, এবং তিনি যা বলবেন সবাইকে সেটা মানতে হবে। তার দলের মধ্যে তো সেটা অবশ্যই প্রতিষ্ঠিত 1998 সাল থেকে 2025 সাল অবধি তিনি দলের একমাত্র নেত্রী, তিনিই দলে একদম, এবং তার দলেরই যারা অনুগত তারা সকলেই বলেন যে আমাদের দিদি যা বলবে আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে, এবং কেউ কেউ আরো এগিয়ে বলে আমাদের দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। দিদির ছবি যার সামনে থাকবে, যার মাথায় থাকবে, সেই সব, আর দিদির ছবি যদি সরে যায় তার সব শেষ। অর্থাৎ একটা গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, স্বৈরতন্ত্র কেবল থাকে বা একনায়কতন্ত্র থাকে, তাহলে সেই শাসক দল যদি রাজ্য প্রশাসনে থাকে, তাহলে রাজ্য প্রশাসনেও সেই স্বৈরতান্ত্রিক ঝোঁক, একনায়কতান্ত্রিক ঝোঁক, এটা আমাদের দেশের সংবিধান গণতন্ত্রের সম্পূর্ণ বিরোধী ভোটটাই প্রকাশ পায়। এবং এইটা পাওয়ার ফলে সারা রাজ্য জুড়ে একটা দুষ্কৃতিরাজ, একটা দুর্বৃত্তায়ন, একটা দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এবং পুলিশের সক্রিয়তা সেই পক্ষেই কাজ করছে, এবং সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন সেইভাবে কাজ করছে। এইটা হচ্ছে আমার গত 15 বছরের একটা নিজের অভিজ্ঞতা, এবং আক্রান্ত মানুষদের জড়ো করে যে আমরা মঞ্চ তৈরি করেছি, যুক্তরাষ্ট্র কাঠামো, রাজ্য সরকারের কাছে আমরা দাবি দাওয়া নিয়ে গেছি, রাজ্য মানবাধিকার কমিশন, রাজ্য মহিলা কমিশন, এমনকি জাতীয় স্তরে জাতীয় যে আমাদের কমিশন গুলো আছে, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন ইত্যাদি, এমনকি রাষ্ট্রপতির কাছে গিয়ে আমরা দরবার করে দেখেছি, এবং সেই দরবার থেকে এবং স্পষ্ট হয়ে গেছে যে রাজ্যের সরকার কোনোভাবেই কোনো বিরোধী স্বরকে মাথা তুলতে দেবে না, কোনো নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে মাথা তুলতে দেবে না। এবং এর ফলশ্রুতিতে চুরি দুর্নীতি এখন র্যাম্পেন্ট হয়ে গেছে, ধর্ষণ খুন এখন র্যাম্পেন্ট হয়ে গেছে, বোমা বন্দুক পিস্তলের ব্যবহার রাজ্য জুড়ে র্যাম্পেন্ট হয়ে গেছে, কর্মসংস্থান চুলোয় গেছে, শিক্ষা দীক্ষা চুলোয় গেছে, স্বাস্থ্য রসাতলে গেছে, এবং চরম একটা নৈরাজ্য চলছে। এই পরিপ্রেক্ষিতে যখন আগামী 2026-এ আবার একটা নির্বাচন সংবিধান অনুযায়ী আসছে, তখন এই নির্বাচনে জেতার জন্য আর 2011 সালে তো ফিরে যাওয়া যাবে না। 34 বছর বাম সরকার ছিল, তাদের মধ্যে অহমিকা, তাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি অনেক কিছু সামনে এসেছিল, মানুষ চাইছিল একটা পরিবর্তন হোক, পরিবর্তনের মাধ্যমে আরো কিছু ভালো যদি হয়, এটা খারাপ কি, একটা সরকারকে তো 34 বছর দেখলাম, নতুন একটা সরকার আসুক, সেই জায়গাটা তো আর 2025 সালের পরে 26 সালে সম্ভব নয়। এখন রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি, রাস্তাঘাটের হালচাল, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন নেই, অথচ দাদাগিরির দৌরাত্ম্য বাড়ছে, দাদাগিরি দৌরাত্ম্য এমন জায়গায় পৌঁছাচ্ছে যে ল কলেজে পর্যন্ত লয়ের ছাত্রীরা নিরাপদ নয়, এইরকম একটা অবস্থায়। আর এই সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষকদের, নিয়োজিত শিক্ষকদের, যারা 6 বছর 7 বছর ধরে শিক্ষকতা করেছে, তারা এখন রাস্তায় বসে পড়েছে। এবং পঞ্চায়েত যে ব্যবস্থা, গ্রামীণ মানুষের যে একটা সরকার, গ্রামীণ সরকার আমরা বলতে পারি, বা গ্রাম বাংলার সরকার ব্যবস্থা, যেটা মানুষের প্রয়োজনে মানুষের সাথে বিপদে আপদে থাকবে, মানুষকে সঙ্গে নিয়ে গ্রামীণ এলাকার উন্নয়নে যারা কাজ করবে, সেই পঞ্চায়েত ব্যবস্থা তার ভোট কিভাবে হয় আমরা সবাই দেখেছি। 2023 সালের নির্বাচন সেটা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। 2023-এর আগে 2018, 2013 সেসব নির্বাচন আমরা দেখেছি, কিন্তু তার মধ্যে দিয়ে পঞ্চায়েত ব্যবস্থাটা এখনো টিকে আছে। কিন্তু পঞ্চায়েত ব্যবস্থাটা টিকে থাকলেও কিন্তু পঞ্চায়েতে পঞ্চায়েতটা কি করে রয়েছে, আমি বলছি শিক্ষা, স্বাস্থ্য, সব দিক থেকে, সার্বিক দিক থেকে, পরিকাঠামো স্তর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ছে সরকারের যাবতীয় নীতি। আমি বলছি পঞ্চায়েত প্রধান, তার নাম লাভলি খাতুন, লাভলি খাতুনের মতো মানুষ পঞ্চায়েত প্রধান হচ্ছেন, এবং তারপরে যখন জানা যাচ্ছে তিনি একজন অনুপ্রবেশকারী, তখন তাকে পঞ্চায়েত প্রধান থেকে সরানো হচ্ছে। অম্বিকেশবাবু, পঞ্চায়েতটাও তো সঠিকভাবে কাজ করছে না।
না, আমি সে কথাই বলতে যাই। আমি বলছি কি পঞ্চায়েত ব্যবস্থাটা আছে, অর্থাৎ একজন পঞ্চায়েত মন্ত্রী আছেন, তার একটা দপ্তর আছে, পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তথাকথিত রয়েছে। কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থার মধ্যেও চরম দুর্নীতি হচ্ছে, এবং পঞ্চায়েতে যেমন আপনার অনুপ্রবেশকারী এসে বসে আছে, আবার চোর ডাকাতরাও বসে আছে, চুরির বিজয়া ক্ষেত্র তৈরি হয়ে গেছে পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে। পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীণ মানুষের কাছে যে সুযোগ সুবিধাগুলো পৌঁছানোর কথা, হয়তো কিছু সুযোগ সুবিধা যাচ্ছে, কিন্তু তার সঙ্গে কাটমানি, তোলাবাজি ইত্যাদি এমন জায়গায় চলছে, এমন ভাবে চুরি চলছে, তার ফলে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে যে সুফল গ্রামের মানুষ পাওয়ার কথা ছিল তা হচ্ছে না, এবং তার ফলে কর্মহীনতা আরো বাড়ছে। 100 দিনের কাজের প্রকল্প, যেটা 2004 সাল থেকে 2009 সাল প্রথম ইউপিএ গভর্নমেন্টের সময়কালে, মনমোহন সিং এর প্রধানমন্ত্রীর সময়কালে যে 100 দিনের কাজের প্রকল্প চালু হয়েছিল, তাতেও চরম দুর্নীতি হচ্ছে, এবং স্থায়ীভাবে অনেকেই কাজ পাচ্ছে না। জিনিসপত্রের দ্রব্যমূল্য এমন জায়গায় পৌঁছেছে, মানুষকে বাধ্য হয়ে কাজের খোঁজে বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে। ঘর সংসার ছেড়ে অনেক গ্রামে গিয়ে দেখা যাবে যে সমস্ত মহিলারাই বাড়িতে আছে, পুরুষ মানুষরা সবাই পরিযায়ী শ্রমিক হয়ে চলে গেছে। এবং তারপরে দাঁড়িয়ে 2026-এর যখন নির্বাচনটা সামনে আসছে, সেই গ্রামের মানুষরা যদি ফিরে এসে ভোট দেয়, তাহলে তারা এই সকল প্রশ্নের জবাব চাইবে ভোটের ব্যালটের মাধ্যমে। মুকেশ বাবু, আমার ঠিক এই প্রসঙ্গ থেকে প্রশ্নটা মাথায় আসছে, তা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রাজ্যের মানুষ কাউকে বাঁচতে চায় তাহলে কিভাবে বাঁচবে? বলছি বিজেপিও তো একই দলের প্রতীক হয়ে যাচ্ছে। তার কারণ বিজেপি যদি সত্যিই চাইতো যে এ রাজ্যের বুকে তারা সত্যিই ইনজেক্ট করতে চায়, তাহলে আসামের সরকার সরাসরি এনআরসি নোটিশ পাঠিয়ে দিয়ে একেবারে তৈরি করে দিতে পারতো না তৃণমূল কংগ্রেসের জন্য? শুধু তাই নয়, বাঙালি এবং বাংলা অস্মিতাতে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে হেনস্থা করা হচ্ছে, সেটা তো বিজেপি শাসিত রাজ্যে, এটাও তো অস্বীকারের জায়গা নেই। আমি বলছি প্রত্যেকটি ক্ষেত্রে কংগ্রেসের দিকে যদি সত্যি সাধারণ মানুষ একটু ভাবে, তাহলে বলবো দুর্নীতির ক্ষেত্রে কপিল সিব্বলের মতো একজন মানুষ, তিনি আইনজীবী হিসেবে কাজ করছেন। দেখুন, আইনজীবী, কংগ্রেস, এই সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাগ করার মতো বিষয় বা মানসিকতা সাধারণ মানুষের মধ্যে কিন্তু নেই। তাদেরকে আলাদা করে বোঝানোর মতো ক্ষমতা সত্যিই রয়েছে কিনা রাজনৈতিক নেতাদের, এটা নিয়েও আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। সিপিআইএম জগদ্দল পাথর, সেক্ষেত্রে কোন মুখকে সাধারণ মানুষ সিপিআইএম দিকে থেকে ভরসা করবে, এটাও একটা বড়সড় প্রশ্ন। তাহলে সাধারণ মানুষ ভরসা করবে তো করবে কাকে? অমিকেশ বাবু, এই প্রশ্নটা যেটা করলেন, ঠিকই এই মুহূর্তে এটা একটা প্রশ্ন যে সাধারণ মানুষ কাকে আগামী দিনে পছন্দ করবে, তাকে ভোট দেবে, সেইটা প্রশ্ন সামনে এসছে। কিন্তু এই ধোঁয়াশাটা যাতে তৈরি করে রাখা যায় সাধারণ মানুষের সামনে, সেই জন্য গণতান্ত্রিক পরিবেশটাই নেই। সেই কারণে আজকে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কেউ আন্দোলন করবার কথা বললেই সঙ্গে সঙ্গে এটা তো রাজনীতি করছে বলে দাগিয়ে দেওয়া হয়। এসব আছে, কিন্তু তার থেকে বড় কথা 2014 সালে যখন কেন্দ্রে মোদীর নেতৃত্বে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে আমাদের রাজ্যের তৃণমূল সরকার একটা স্বস্তির জায়গা পেয়েছে, এবং এখানে বিজেপি দ্বিতীয় স্থানে চলে আসার ফলে, বিশেষ করে 2018 পঞ্চায়েতের ভোটের পর থেকে বিজেপি আস্তে আস্তে করে দ্বিতীয় স্থানে চলে এসছে, এবং বিরোধী দলের নেতা বিজেপি থেকেই এখন হয়ে আছে। এবং যিনি বিরোধী দলের নেতা, তিনি কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে 2 নম্বর কি 3 নম্বর নেতা ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, অনেক জেলার পার্টির তরফে দায়িত্বে ছিলেন। তিনি চুরি দুর্নীতির মাধ্যমেও, নারদা কেলেঙ্কারির মাধ্যমেও অভিযুক্ত। তিনি এখন বিজেপিতে গিয়ে বিরোধী দলনেতা হয়েছে। অর্থাৎ সারা রাজ্যের মানুষকে এই বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যে, একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে, এবং এইটা রাখার পেছনে রাজ্যের শাসক দল এবং রাজ্যের বিরোধী দল অর্থাৎ কেন্দ্রের শাসক দলেরও ভূমিকা আছে। এই যে আরজিকরের ঘটনা, আর কয়েকদিন বাদে 1 বছর পূর্ণ হবে, আমরা সকলেই জানি যে আরজিকরের সঠিক তদন্ত হলো না, সঠিক বিচার হলো না, এবং বিচার না হওয়ার কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের তদারকিতে যে সিবিআই তদন্ত হলো, সেই সিবিআই তদন্তটাও কিন্তু আমাদের রাজ্যের সরকার হাইজ্যাক করে নিতে পারলো। এবং সেটা আমার কথা নয়, যে নিম্ন আদালত শিয়ালদা কোর্টে এই মামলার শুনানি হয়েছে এবং সেখান থেকে একটি রায়ও ঘোষিত হয়েছে,
সেই রায়ের যে বিস্তৃত যে রিপোর্ট, তাদের মধ্যে এই কথাটা বলা আছে যে সিবিআই তদন্ত তারা সেই মতো করেনি, তারা সেই কলকাতা পুলিশ যেটুকু তদন্ত করে যা পেয়েছিল তাতেই সিলমোহর দিয়ে চার্জশিট তৈরি করে সেইভাবে পাঠিয়ে দিয়েছে। এটা আমরা সকলে যারা সাধারণ মানুষ, আমজনতা, সেটাও বুঝতে পারি। এবং এত চুরি দুর্নীতি তাহলে আপনার কাছে আরো একটা প্রশ্ন রয়েছে, তাহলে দৌড়ে কে এগিয়ে, আপনি কি মনে করছেন কোন ইস্যুতে তারা এগোবে? শোনেন, সাধারণ মানুষের সিদ্ধান্ত তিনি কে কিভাবে নেবেন আমি জানি না, তবে আমাদের রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নেই। যদি প্রত্যেকটা মানুষ, যার নাগরিক অধিকার আছে, তার একটি ভোটদানের অধিকার, সেই ভোটদানের অধিকারটা হতে হবে অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে, তাহলে সে তার মতামত অনুযায়ী তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে। কিন্তু বর্তমান সময়কালে যেমন একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে সারা রাজ্যে, যে হয় বিজেপি না হলে তৃণমূল, বিজেপি যা তৃণমূল তার বি টিম, বা একই মুদ্রা যাকে বলে উভয়। অর্থাৎ এক কথা আপনি বলছেন বাইনারি সেট করে দেওয়া হচ্ছে, বাইনারি সেট করা আছে, করে দেওয়া আছে, এবং এর বাইরে যাতে না বেরোতে পারে সাধারণ মানুষ, অন্য কোনো তৃতীয় শক্তি যাতে উঠে না আসতে পারে, তার চেষ্টা অনবরত চলছে। এবং এইটা আগামী 2026 নির্বাচন অবধি চলতেই থাকবে। হ্যাঁ, এই অবস্থা স্বাভাবিকভাবে, এই জলঘোলা অবস্থা, এই বিভ্রান্তিকর অবস্থা, এই ধোঁয়াশার মধ্যে মানুষ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগটাও পাবে না। বিহারে যে এসআইআর চালু হয়েছে, সেই এসআইআর আগামী দিনে পশ্চিমবঙ্গে আসবে, এবং এটাকে ইস্যু করেই আবার এখানে নানা রকম কাণ্ড কারখানা চলবে, যাতে মানুষের আসল প্রশ্নগুলো সবসময় আড়ালে থেকে যায়। আর এরই মধ্য দিয়ে এই বিজেপি বাইনারি, তৃণমূলের বাইনারি সেট, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি, বাঙালি অস্মিতা, আপনি আমাকে একটা বিষয় একটু বুঝিয়ে দিন, দর্শকদের উদ্দেশ্যে আমি এই প্রশ্নটা করছি। তাহলে বাঙালি অস্মিতা নিয়ে যদি রাজপথে তৃণমূল কংগ্রেস নামে, কোনো অসুবিধা নেই, নামতেই পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সরকার যদি বাংলা এবং বাঙালি ইস্যুতে এতটাই যদি প্রীতি থাকে বাঙালি ইস্যুতে, তাহলে এই বিষয় নিয়ে পরিযায়ী শ্রমিকরা যখন ভিন রাজ্যে যাচ্ছে, তাহলে সেই রাজ্যের সরকারের সঙ্গে কথা বলে তো এই বিষয়টিকে সমাধান করা যায়। সেটা না করে শুধুমাত্র তপ্ত করার কেন চেষ্টা করছে? এই যাবতীয় বাঙালি ইস্যুতে ইচ্ছে করে ঘি ঢালার কেন চেষ্টা করছে? আমি তো সেই কথাটা বলবার চেষ্টা করলাম যে বিজেপি এবং তৃণমূল উভয়ই চাইছে এই ইস্যুটা 2026 নির্বাচন পর্যন্ত থাক, আপাতত। আমাদের দেশটা তো যুক্তরাষ্ট্র কাঠামো নির্ভর। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পরস্পর আলাপ আলোচনা করে কোনো সমস্যা হলে তার তো সমাধান করবে। এখন অনুপ্রবেশ কি করে হচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে, এই নিয়ে তর্ক বিজেপি তৃণমূলের মধ্যে। আবার অন্য রাজ্যে, যখন বিজেপি শাসিত রাজ্যে, বাংলাদেশের, আমাদের বাংলাদেশ বলবো না, আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা যখন আক্রান্ত হচ্ছে, তখন দুই রাজ্যের সচিব পর্যায়ে কেন আলোচনা করে তার সমাধান হচ্ছে না? আসলে দুই পক্ষই চাইছে না আলোচনার মাধ্যমে সমাধান করতে। আলোচনার মাধ্যমে সমাধান করলে তো ইস্যুটাকে জিয়ে রাখা যাবে না। ইস্যুটাকে জিয়ে না রাখলে অন্য ইস্যু চলে আসবে। অন্য ইস্যু মানে আজকে যে কলেজে ভর্তিতে ছাত্র কমে যাচ্ছে, এখনো যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হলো না, এখন যে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এসএসসি নিয়োগের ব্যবস্থা না করে অন্যভাবে নিয়োগের ব্যবস্থা করছে, এখনো যে চিহ্নিত অযোগ্যদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার যে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। যে ইস্যুর দিকে আমরা নজর রাখছিলাম, যে ইতিমধ্যে আমরা দেখলাম যে রীতিমতো নবান্ন অভিযানের ডাক দিয়েছিল যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। এবার দেখার যে এই মঞ্চে এই মিছিল ঠিক কতটা তাৎপর্যপূর্ণ, কতটা কার্যকরী হয়। আজকের মতো ইঙ্গিত এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়।